নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। টোটো নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করতে চলেছে পুরসভা। রেজিস্ট্রেশন পেতে দীর্ঘ লাইনে টোটো চালকরা। অন্ধকারে ডুবে থাকছে রাস্তা, বাড়ছে অসামাজিক কাজের প্রবণতা। রাস্তার পথবাতি সারানোর দাবিতে জোরদার নাগরিক সমাজ। নাবালিকাকে ধর্ষণ করার অভিযুক্তকে 25 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালত। এবার আসছে বিস্তারিত সংবাদে। 1 সেপ্টেম্বর থেকে টোটো নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করতে চলেছে পুরসভা। পুরসভার তরফ থেকে যে 5000 টোটোকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে বা হবে, আর সেই লিস্টে নিজেদের নাম যাতে থাকে সেই জন্য সকাল থেকেই প্রয়াস হলের গেটের সামনে ঠাঁই দিয়ে লাইনে দাঁড়ালেন ঝন্টু দাস, বিবেক রায়, গোপাল সাহা সহ 103 টোটো চালক। তাদের মধ্যে ঝন্টুর কথায় গত পরশুদিন একজনের কাছ থেকে শুনেই রেজিস্ট্রেশনের জন্য লাইনে এসে দাঁড়িয়েছেন তিনি, কিন্তু সেদিন টোকেন পাননি। পুরসভা সূত্রে খবর, যারা শহরের বাসিন্দা তাদের আধার, ভোটার, টোটোর কাগজ দেখে নম্বর প্লেট এবং কিউআর যুক্ত আইডি কার্ড দেওয়া হবে, যাতে সহজেই তাদের চিহ্নিত করে বাইরে টোটো শহরে ঢোকা আটকানো যায়। বৃহস্পতিবার পর্যন্ত নতুন এবং পুরনো মিলিয়ে প্রায় 3000-এরও বেশি চালক রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে নম্বর দিয়েছেন। তবে আগে কোনো টোটোর রেজিস্ট্রেশন হয়ে থাকলেও যদি ফি জমা না দেওয়া হয় তবে আগের রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে বলেও জানিয়েছে পুর কর্তৃপক্ষ। ইতিপূর্বে টোটো ইউনিয়নগুলিকে তাদের এই সিদ্ধান্তের কথা জানিয়েছিল পুরসভা। আগামী 9 সেপ্টেম্বর রেজিস্ট্রেশনের শেষ দিন হলেও পুর কর্মীদের আশা তার আগেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। এদিন জল পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল জানান, 1 সেপ্টেম্বর থেকে টোটো নিয়ন্ত্রণের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম কার্যকর হচ্ছে। আগামীতে নম্বর ছাড়া কেউ শহরের রাস্তায় টোটো চালাতে পারবেন না। জলপাইগুড়ি শহরের ভিড় যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এই টোটো। সেই জন্যই মানুষের সুবিধার কথা ভেবে 5000 টোটোকে শহরের রাস্তায় চলার অনুমতি দেওয়া হবে পুরসভার তরফ থেকে। তবে এবারের এই রেজিস্ট্রেশন এবং কর্তৃপক্ষের কড়া মনোভাবের কিছুটা হলেও যানজট নিয়ন্ত্রণে হ্রাস টানা যাবে বলে আশাবাদী প্রত্যেকে। এটা ভিড় কিসের? টোটো এই যে টোটো টোকন দেওয়ার জন্য কার্ড দিবে আমাদেরকে, সেই জন্য। কিসের টোকন? হ্যাঁ, কিসের টোকন? কিসের টোকনটা কিসের? টোটো লাইসেন্সের জন্য, 3 নাম্বার দেওয়ার জন্য। 1 তারিখ থেকে কি লাইসেন্স বাধ্যতামূলক? হ্যাঁ, বাধ্যতামূলক। তার জন্য আপনারা কি করছেন এখন? এই যে আমরা টোটোর কার্ড নেওয়ার জন্য দাঁড়াইছি। লাইসেন্স করবেন? হ্যাঁ। কত টাকা করে নিচ্ছে? 500 টাকা। আগে ছিল না? না, আগে তো টাকা নেয়নি, অনেকেরই নিছে, তারপরে আবার বন্ধ ছিল, তারপরে আবার নতুন করে নিচ্ছে। এই লাইসেন্সে কি হবে, কি বলছে পৌরসভা? টাউনে চলতে পারবে গাড়ি। মিউনিসিপ্যালিটিতে আসলাম, নাম্বার তুলে নিয়ে আসলাম। হ্যাঁ, কিসের নাম্বার? এই টোটোর নাম্বার। হ্যাঁ, কি পেলেন আজকে? নাম্বার পাইনি এখনো, যাচ্ছি এখন। কি টাকা জমা দিলাম। কি ক্রাইটেরিয়া বলছে? কি ক্রাইটেরিয়া বলছে? কি বিষয় নিয়ে বলছে আপনাদের? আমাকে বলছে যে টোটোর নাম্বার নিতে হবে, নাম্বার নেওয়ার পরে হ্যাঁ, তারপরে টোটো আমাদের সামনে চলবে। না, সেক্ষেত্রে কি নিয়ম বলছে আপনাদের? কিছু নিয়ম তো আমি অ্যাকচুয়ালি জানি না, তাই সব পেপার নিয়ে আসলাম। কি নাম আপনার? অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। রাস্তার দুপাশে রয়েছে পথবাতি, অথচ সন্ধ্যা হলেই অন্ধকারে ডুবে যাচ্ছে রাস্তা। ফলে মাঝে মধ্যেই ঘটে চলেছে দুর্ঘটনা। কেবল তাই নয়, অন্ধকারের কারণে এলাকার বাসিন্দারাও রাতে যাতায়াত করতে দুবার চিন্তা করেন। এমনই পরিস্থিতি জলপাইগুড়ি শহর সংলগ্ন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের গোশালা মোড় থেকে ডেঙ্গুয়াঝাড় রেলগেট পর্যন্ত পাতকাটা কলোনির প্রায় 2 কিলোমিটার রাস্তার। অভিযোগ, গত 7 থেকে 8 মাস ধরে এলাকার পথবাতি বিকল হয়ে থাকলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি গ্রামীণ পঞ্চায়েতের পক্ষ থেকে।
গোশালা মোড় থেকে পাতকাটা কলোনি, ডেঙ্গুয়াঝাড়, বেলাকোবা হয়ে ওই রাস্তা শিলিগুড়ি পর্যন্ত যায়, যেই কারণে দৈনিক জলপাইগুড়ি শহর ছাড়াও আশেপাশের এলাকায় প্রায় সব মানুষ এবং ছোট বড় প্রচুর গাড়ি চলাচল করে রাস্তা দিয়ে। জানা গিয়েছে, কয়েক লক্ষ টাকা খরচা করে প্রায় 6 বছর আগে গুরুত্বপূর্ণ রাস্তার দুই পাশে পথবাতি লাগানোর পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়িত করতে জলপাইগুড়ি জেলা প্রশাসনের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু গত 7 থেকে 8 মাস ওই রাস্তায় পথবাতি বিকল। স্থানীয় বাসিন্দা বাবলু সূত্রধর জানিয়েছেন, এলাকার বাসিন্দা আছেনই, বাইরে থেকে আসাও প্রচুর মানুষ এই রাস্তা ব্যবহার করেন। আবার রোড স্টেশনে নামা যাত্রীরাও সারা দিন রাত রাস্তা ব্যবহার করেন। সন্ধ্যার পর পথবাতি না থাকায় ব্যাপক সমস্যার সম্মুখীন হচ্ছেন। আবার রাতের অন্ধকারে একটি নিরাপত্তার প্রশ্নও থাকে। অন্ধকারে ঘটছে দুর্ঘটনা। এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্যকে জানানো হয়, কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বেনু রঞ্জন সরকার জানান, এলাকায় গ্যাসের পাইপলাইন বসানো হয়েছে। কাজ করতে গিয়ে পথবাতির সংযোগ কেটে যায়, কিন্তু কাজের বরাত পাওয়া সংস্থার টাকা বকেয়া রাখার জন্য বিদ্যুৎ লাইনের সংযোগ ঠিক করা হয়নি। এখানে সমস্যা হচ্ছে এই যে স্ট্রিট লাইটগুলো আছে না, আমাদের এই যে ডেঙ্গুয়াজার থেকে যে একটা গোশালা মোড় অব্দি যে স্ট্রিট লাইটগুলো রাস্তার ধারে ধারে আছে, সেগুলো তো প্রায় বিগত 7-8 মাস ধরে বন্ধ আছে। এই বন্ধতে আমাদের এখানকার মানে বিশেষ করে রাত্রিবেলা যারা স্টেশন থেকে প্যাসেঞ্জারসগুলো নামে, তাদের অনেক শহরে যেতে তাদের কখনো কখনো গাড়ি না পাওয়া গেলে হেঁটে হেঁটে যেতে হয়। এমনকি এখান দিয়ে আমাদের পাড়ার বা আশেপাশে যে মহিলারা, তারাও কিন্তু নিরাপত্তা মানে নিরাপত্তায় ভুগছে আর কি। তাদেরকে একটা এই নিরাপত্তার জন্য তাদেরকে স্ট্রিট লাইটগুলো খুবই দরকার। কারণ মহিলা, পুরুষরা না কোনোভাবে যেতে পারে, তাও পুরুষরা মাঝে মাঝে বাইকটা বিভিন্নভাবেই হঠাৎ মাঝে মাঝে দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। কারণ আমাদের স্ট্রিট লাইটটা এতটাই দরকার আর কি। এটা আমাদের একটা ভিআইপি রোড, যথেষ্ট পরিমাণে গাড়ি ঘোড়া এর উপর দিয়ে যাচ্ছে। তাই এই ব্যাপারটা নিয়ে সরকারকে একটু ভালোভাবে দেখে নিতে হবে যে এই লাইটগুলো যাতে কোনোভাবে জ্বালানো যায়। লাইটগুলো জ্বালালে পরে আমাদের কেন এখানকার আপামর শহরে প্রচুর হাজার হাজার লোকজন এখান দিয়ে যাতায়াত করে, তাদের প্রত্যেকেরই একটা সুবিধা হয়। তাই বলা সরকারকে আপনার মাধ্যমেই জানাতে চাই যে এই স্ট্রিট লাইটগুলোর একটা ব্যবস্থা করে দিলে খুবই ভালো হয়। নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে অভিযুক্ত যুবককে 25 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালত। ধৃত যুবকের নাম তারিফুল ইসলাম, জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বাসিন্দা সে। শুক্রবার জেলা আদালতের পক্সো আদালতের স্পেশাল কোর্টের বিচারক ইন্দিবর ত্রিপাঠী বিচারাধীন বন্দীকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। 12 ডিসেম্বর 2020 সালে ময়নাগুড়ি ব্লকের এক গ্রামে 11 বছরের নাবালিকা বাড়ির পাশে চা বাগানে ভাইয়ের সঙ্গে চা পাতা এবং ফুল তুলতে গিয়েছিল। অভিযুক্ত যুবক তাকে ভয় দেখানোয় বাগানের মালিক এসেছে বলে সেই ভয়ে নাবালিকার সঙ্গে থাকা সকলেই বাগান থেকে চম্পট দেয়। সেই সময় অভিযুক্ত যুবক নাবালিকার মুখ চেপে চা বাগানে নিয়ে যায়। সেই দৃশ্য নাবালিকার ভাইয়ের নজরে পড়ে। বাড়ি গিয়ে পরিবারকে জানায় তার ভাই। এরপরে পরিবারের সকলের নজরে পড়ে চা বাগান থেকে পালিয়ে যাচ্ছে অভিযুক্ত যুবক। বাগানের নর্দমার পাশে অর্ধনগ্ন অচৈতন্য অবস্থায় নাবালিকাকে উদ্ধার করা হয়। তারপরেই তাকে ভর্তি করা হয় হাসপাতালে। ময়নাগুড়ি থানায় অভিযোগ জানায় পরিবার। অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। শারীরিক পরীক্ষায় উঠে আসে তাকে ধর্ষণ করা হয়েছে। এতদিন ধরে মামলাটির বিচার চলছিল জেলা আদালতে। এ বিষয়ে সরকারি আইনজীবী দেবাশিস দত্ত কি বললেন, শুনে নিন। এই ঘটনাটি হচ্ছে 12/12/2020 ময়নাগুড়ি থানার একটি গ্রামের ঘটনা, যেখানে দেখা যাচ্ছে যে অভিযোগ সেটা হচ্ছে মেয়েটির বয়স তখন 11 বছর ছিল। সে তার ভাই, যার বয়স 8 বছর, এবং তাদের কিছু বান্ধবী মিলে তাদের বাড়ির কাছে একটা চা বাগানের ফুল এবং পাতা তুলতে গিয়েছিল। সেটা বিকেলবেলা 4টা সাড়ে 4টা নাগাদ। এই আসামিও তাদের সঙ্গে ওখানে পাতা তুলছিল। সেই সময় যখন অন্ধকারটা হয়ে যায়, সেই সময় হঠাৎ করে আসামি চিৎকার করে বলে যে বাগানের মালিক আসছে। এই কথা শুনে সব বাচ্চারা দৌড় শুরু করে। এই মেয়েটি এবং তার ভাই এবং এই আসামি একদিকে দৌড়ে যায়। তখন মেয়েটির ভাই দেখতে পায় যে আসামি পেছন দিক থেকে তার বোনের দিদির মুখ চেপে হাতটা ধরে টেনে বাগানের ভিতরে নিয়ে যাচ্ছে। সেই ছেলেটি দৌড়ে বাড়িতে যায়।
বা তার বাড়িটা কিছুটা দূরে, গিয়ে বাড়িতে গিয়ে মাকে ঘটনাটা জানায় এবং মা এবং ভাই আবার সেই বাগানে ছুটে আসে এবং বাগানে ছুটে আসার পরে তারা মেয়েটিকে নাম ধরে ডাকতে থাকে এবং তারপরে ভাইটা দেখতে পায় যে ছেলেটি সেই বাগান থেকে পালিয়ে যাচ্ছে। তারপর তারা বাগানের ড্রেনের ধারে মেয়েটিকে উলঙ্গ অবস্থায়, আনকনসাস অবস্থায়, অজ্ঞান অবস্থায় মেয়েটি ওখানে পড়েছিল। মেয়েটিকে তার মা কোলে করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর মেয়েটিকে শুশ্রূষা করে, কিন্তু মেয়েটি এত ভীত সন্ত্রস্ত ছিল সেই সময় মেয়েটি কিছু বলতে পারেনি। মেয়েটি তার বাবাকে খবর দেয় এবং মেয়েটির বাবা বাজারে গিয়েছিল, সে সেখান থেকে ছুটে আসে। আসার পর তারা ময়নাগুড়ি হাসপাতালে মেয়েটিকে নিয়ে যায়। ময়নাগুড়ি হাসপাতালে ডাক্তার দেখার পরে তার বাবা মাকে জানায় যে আপনার মেয়ের সঙ্গে খারাপ কাজ কিছু হয়েছে, আপনারা থানায় অভিযোগ করুন। তখন মেয়েটির মা মেয়েটিকে জিজ্ঞেস করলে মেয়েটি তখন শুধু একটা কথাই বলে যে আমাকে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছিল, এই কথাটাই বলে। কিন্তু তার প্রাইভেট পার্টসে ব্লিডিং ইনজুরি পাওয়া গেছিলো এবং পরবর্তীকালে তারা ময়নাগুড়ি থানাতে অভিযোগ দায়ের করে। মেয়েটিকে জলপাইগুড়ি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। জলপাইগুড়ি হাসপাতালে মেয়েটি অ্যাডমিট হয়। এখানে মেয়েটি প্রথম ডিসক্লোজ করে অরিজিনাল ঘটনার কথা তার দিদিমার কাছে। দিদিমাকে সে সমস্ত ঘটনা খুলে বলে এবং সে দিদিমাকে জানায় যে সেদিনকে রাত্রেবেলা ছেলেটি তার ভেজাইনা এবং তার অ্যানাল দু জায়গাতেই তার সঙ্গে সেক্সুয়াল ইন্টারকোর্স করে এবং ডাক্তারও মেডিকেলে যেটা পেয়েছে সেখানে দু জায়গাতেই তার ইনজুরি পাওয়া গেছে। এই কেসে টোটাল 8 জন সাক্ষী প্রসিকিউশনের পক্ষ থেকে দেওয়া হয় এবং সেকশন 6 এই কেসটি চার্জ হয় এবং সমস্ত পক্ষের সাক্ষী শোনার পর উভয় পক্ষের সওয়াল জবাব হওয়ার পরে মহামান্য পক্সো আদালত স্পেশাল কোর্ট মাননীয় ইন্দ্রবার ত্রিপাঠী আজকে এই আসামিকে 25 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 1 বছর সশ্রম কারাদণ্ড এবং ভিকটিমকে 4 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার দিয়েছেন। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন নাগরাকাটার ঘাসমারি স্টেট প্ল্যান্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভজিৎ দত্ত। স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে আগামী 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন তাঁর হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। এই খবরে খুশির হাওয়া শিক্ষক মহলে। ঘাসমারি স্টেট প্ল্যান্ট প্রাথমিক বিদ্যালয়টি চা বাগান এবং বনবস্তি ঘেরা। পড়ুয়ারা মূলত উপজাতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের, বেশিরভাগই দুস্থ পরিবারের। পড়াশোনার সঙ্গে খুদেদের স্বাস্থ্যবিধি, পাঠ্যক্রমিক কার্যাবলী, পরিবেশ রক্ষা সহ বিভিন্ন বিষয়ের পাঠ দেওয়া হয়। গোটা স্কুলটির পরিকাঠামো শিশু বান্ধব। আনন্দের ছলে শিক্ষাকে প্রাধান্য দিয়ে চলে পড়াশোনার কাজ। যত দিন যাচ্ছে স্কুলের ছাত্র সংখ্যাও বাড়ছে। বর্তমানে মোট পড়ুয়ার সংখ্যা 240 জন। এর আগেও প্রধান শিক্ষকের নেতৃত্বে 2015 সালে নির্মল বিদ্যালয়, 2016-তে শিশু মিত্র, 2018-তে সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশনের পুরস্কার পেয়েছে এই স্কুল। সব মিলিয়ে মোট শিক্ষক সংখ্যা 9 জন। বাংলা হিন্দি উভয় মাধ্যমেই হয় পড়াশুনো। একটি টিম হিসাবে শিক্ষকরা সেখানে সব কাজ করেন। স্কুলের বর্ষিয়ান শিক্ষক সুসেন নার্জারি জানিয়েছেন, 2011-ই শুভজিৎ বাবু স্কুলের প্রধান শিক্ষক হিসাবে যোগ দেওয়ার পর থেকেই স্কুলের পরিবেশটাই বদলে গিয়েছে। কাজী থাপা, মোহাম্মদ আলী আনসারি, জয়িতা দত্ত, সুশান্ত রায়ের মতো অন্যান্য শিক্ষকদের কথায় ইচ্ছে থাকলেই উপায় হয়, সেটা দেখিয়ে দিয়েছেন প্রধান শিক্ষক। স্কুল সূত্রে খবর, গ্রামবাসীদের সহযোগিতায় সীমানার পাঁচিল তৈরি হয়েছে। গোটা চত্বর জুড়ে রয়েছে গাছ। মরশুম ভিত্তিক তৈরি করা হয়েছে মিড ডে মিলের কিচেন। 2024 সালের শিক্ষারত্ন পুরস্কারের জন্য আমাকে মনোনীত করা হয়েছে। আমি ঘাসমারি স্টেট প্ল্যান্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। 2011 সালের ফেব্রুয়ারি মাস থেকে এই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে যোগ দিই। আমার মোট শিক্ষকতা জীবন এ পর্যন্ত 21 বছরের। তার আগে আমি পার্শ্ববর্তী ছাট্টন্ডু অ্যাডিশনাল স্টেট প্ল্যান্ট প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক হিসাবে কর্মরত ছিলাম। তো আমরা চেষ্টা করেছি এই স্কুলকে আমাদের মূলত এখানে চা বাগান এবং বনবস্তির ছেলেমেয়েরা পড়াশোনা করে। তপশিলি উপজাতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলেমেয়েদেরই আধিক্য এখানে বেশি। আমরা চেষ্টা করি, আমি একার দ্বারা তো কোনো কিছু সম্ভব নয় এবং আমরা এটা একটা টিম ওয়ার্ক, অর্থাৎ আমার স্কুলে যে সমস্ত সহশিক্ষক শিক্ষিকারা রয়েছে তারা সকলে মিলেমিশে
চেষ্টা করি ছাত্রছাত্রীদের মধ্যে আমাদের শিক্ষা দপ্তরের গাইডলাইন মেনে যে পাঠদান এবং পাশাপাশি সহপাঠক্রমিক কার্যাবলী, তাদেরকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করা, তাদের মধ্যে স্বাস্থ্যবিধি বা স্বাস্থ্য সচেতনতা বোধ জাগ্রত করা, এই ধরনের নানা কাজের জন্য আমরা প্রায় বছরভরই এখানে লেগে থাকি এবং সেটা কিন্তু সকলে মিলে। আমি আমার এই যে পুরস্কার উৎসর্গ করতে চাই আমার প্রিয় ছাত্রছাত্রী, আমার সমস্ত সহকর্মী অর্থাৎ যারা সহশিক্ষক শিক্ষিকারা রয়েছেন এবং এই গ্রামের অর্থাৎ ঘাসমারি বস্তি এবং পাশেই যে কাঁঠালধুরা চা বাগান, রাসমোড় চা বাগান, সেই সমস্ত অভিভাবক অভিভাবিকা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে। তো এই পুরস্কার প্রাপ্তি দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আমাদের আরও কিছু পরিকল্পনা আছে ভবিষ্যতে। একটা স্মার্ট ক্লাসরুম তৈরি করতে পারলে খুব ভালো হতো। প্রয়োজন রয়েছে কম্পিউটার শিক্ষা চালু করার ইচ্ছে রয়েছে। তো ভবিষ্যতে দেখা যাক কী হয়, চেষ্টা করছি। তো আমাকে এই পুরস্কারের জন্য মনোনীত করায় শিক্ষা দপ্তরের প্রতি আমি এবং আমার যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা রইলাম এবং চেষ্টা করব এই সম্মান যাতে তার যে গুরুদায়িত্ব সেটাকে বজায় রাখে। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত হচ্ছেন রাজগঞ্জের শাহুডাঙ্গিহাট পিকে রায় হাই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী, যাতে খুশির হাওয়া রাজগঞ্জ জুড়ে। জানা গিয়েছে, শাহুডাঙ্গিহাট পিকে রায় হাই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চৌধুরী বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে স্নাতক করার পর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করেন। 1999 সালে এসএসসি পাশ করে শাহুডাঙ্গিহাট পিকে রায় স্কুলে জীবন বিজ্ঞানের সহশিক্ষক হিসাবে যোগদান করেন। উত্তরবঙ্গকে ভালোবেসে তিনি এখানেই থেকে যান। 2019 সালে শাহুডাঙ্গিহাট পিকে রায় হাই স্কুলে প্রধান শিক্ষক হিসাবে যোগদান করেন। তারপর থেকে এই বিদ্যালয়ের উন্নতির জন্য তার নিরলস প্রচেষ্টা সহকর্মী, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যে তাকে জনপ্রিয়তা দিয়েছে। 2024 সালে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক শিক্ষারত্ন পুরস্কার প্রাপক হিসাবে মনোনীত হয়েছেন তিনি। আগামী 5ই সেপ্টেম্বর কলকাতা বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী তাকে শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত করতে চলেছেন। ভালো লাগছে। এটা এই শাহুডাঙ্গি আমার সমস্ত ছাত্রছাত্রী, আমার সহকর্মী, শাহুডাঙ্গির সমস্ত শিক্ষানুরাগী, আমার প্রাক্তন ছাত্রছাত্রী সবার প্রচেষ্টার ফসল এটা। পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দপ্তর যে 2024 সালের শিক্ষারত্ন পুরস্কারের জন্য আমাকে মনোনীত করেছেন, এই জন্য আমি সত্যি খুব আনন্দিত এবং ধন্যবাদ দিব পশ্চিমবঙ্গ সরকারকে আমার এই কাজের, আমার বিদ্যালয়কে এই স্বীকৃতি দেওয়ার জন্য। কখন যান? না তো 28শে আগস্ট রাত্রিবেলায় মেলটা আসে, পরের দিন সকালবেলাতে আমাকে ডিআইএফ সেকেন্ডারি জলপাইগুড়ি ফোন মারফত আমাকে জানান যে আসলে এরকম ব্যাপার, আপনি মনোনীত হয়েছেন। আমি ওনাকে ধন্যবাদ দিই। এটা খুব একটা বড় প্রাপ্তি আমি মনে করি আমার বিদ্যালয়ের জন্য, কারণ 2019 সালে আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কাজে যোগদান করি। তার আগে 1999 সালে আমি বহরমপুর থেকে প্রথম এসএসসি দিয়ে উত্তরবঙ্গে এই একটা গ্রাম্য প্রান্তিক একটা স্কুল শাহুডাঙ্গিহাট পিকে রায় হাই স্কুল প্রথম জীবন বিজ্ঞানের শিক্ষক হিসেবে যোগদান করি। তারপরে উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের প্রকৃতি আমাকে এত ভালো লেগেছে এবং এদের এই সুন্দর এত সুন্দর ব্যবহার, এত সুন্দর এদের আপন করে নেওয়ার মানসিকতা আমাকে আর উত্তরবঙ্গ থেকে আমার নিজের বাড়িতে ফিরতে দেয়নি, যার ফলে সেই দীর্ঘ 25-26 বছর হলো আমি উত্তরবঙ্গেই আছি। সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। গ্রামীণ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ রোগী এবং রোগীর আত্মীয় নিরাপত্তার দাবিতে স্মারকলিপি প্রদান করা হলো সিপিআইএম এর পক্ষ থেকে। শুক্রবার জলপাইগুড়ি জেলার বেলাকোবা ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে 6 দফা দাবিতে স্মারকলিপি প্রদান করলেন সিপিআইএম সদর পশ্চিম এরিয়া কমিটি।
এ প্রসঙ্গে কমিটি সম্পাদক তপন গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আরজিকর কাণ্ডের সঙ্গে যুক্ত সবাইকে দ্রুত গ্রেপ্তার করা সহ বর্তমান অবস্থায় স্বাস্থ্যকর্মী থেকে চিকিৎসকরা যে আতঙ্কের মধ্যে দিয়ে নিজেদের কর্তব্য পালন করছেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। পাশাপাশি উপস্বাস্থ্য কেন্দ্র সহ বিভিন্ন ব্লক হাসপাতালগুলিতে বিশেষ করে যে সমস্ত মহিলা রোগী নিয়ে স্বাস্থ্য কেন্দ্রে থাকছেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা সহ অন্যান্য দাবি দাওয়া নিয়েই এই বিশেষ কর্মসূচি। আমাদের যে মুখ্যত ছটা দাবি, সেই ছটা দাবির মধ্যে প্রথমেই আছে আমাদের যে আরজিকর কাণ্ডে দোষীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এর সাথে সিবিআই তদন্ত দ্রুত শেষ করতে হবে। দ্বিতীয় আছে বেলাগোয়া গ্রামীণ হাসপাতাল সহ সমস্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলির চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। তৃতীয় আছে রোগী ভর্তি থাকে এমন হাসপাতালগুলিতে পুলিশের ব্যবস্থা করতে হবে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং রোগীর আত্মীয়দের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। চতুর্থত আছে এই যে বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতে, যেমন রংধামালিতে একটি স্বাস্থ্যকেন্দ্র আছে, সেখানে 24 ঘন্টা আমরা নিরাপত্তা কর্মীর দাবি করছি। এরই পাশাপাশি ওই স্বাস্থ্যকেন্দ্রের চারপাশে আমরা প্রাচীর চাইছি, ওয়াল দিতে হবে নিরাপত্তার স্বার্থে, ডাক্তার, নার্স ইত্যাদি বিষয়ে। বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রগুলিতে গর্ভবতী মায়েদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয়, আশাকর্মীরা নিয়ে আসেন। তারপরে তাদের কাজটা হয়ে যাওয়ার পরে তারা তাদের বাড়িতে ফিরে যেতে হয়। ফিরে যাওয়ার ক্ষেত্রে তাদের কোনো নিরাপত্তা নাই এবং তাদের স্থায়ীভাবে বা সাময়িকভাবে এই কেন্দ্রগুলোতে যে তারা বিশ্রাম নেবে সেই ব্যবস্থা নেই। আমরা দাবি করছি স্বাস্থ্য দপ্তরের কাছে তাদের নিরাপত্তার প্রশ্নে স্বাস্থ্য দপ্তরকে দায়িত্ব নিতে হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই, এই স্লোগান তুলে কলেজ গেটে তৃণমূল ছাত্র পরিষদের অবস্থান বিক্ষোভ চলল। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আরজিকরের ঘটনায় দোষীদের গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে রাজ্য জুড়ে কলেজ, বিশ্ববিদ্যালয়ের গেট জুড়ে চলছে তৃণমূল ছাত্র পরিষদের অবস্থান বিক্ষোভ। রাজ্যের অন্যান্য কলেজগুলির মতোই জলপাইগুড়ির ধূপগুড়ির সুকান্ত মহাবিদ্যালয়ের গেটেও তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে চলছে অবস্থান বিক্ষোভ। 28 অগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর মঞ্চ থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার কর্মসূচির কথা ঘোষণা করেন। শুক্রবার থেকে শুরু হয় তৃণমূল ছাত্র পরিষদের অবস্থান বিক্ষোভ। এরপরে রয়েছে ব্লকে ব্লকে তৃণমূলের প্রতিবাদ। এদিন সুকান্ত মহাবিদ্যালয় চত্বরে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মিছিল বের করা হয়। এরপর 1 নম্বর গেটের সামনে তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে শুরু হয় অবস্থান বিক্ষোভ। আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই স্লোগান তুলে বিক্ষোভ দেখান টিএমসিপির সদস্যরা। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের প্রত্যেকটি কলেজ গেটের সামনে আমরা সিবিআইয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। কারণ প্রায় 3 সপ্তাহ পেরিয়ে গেল, সিবিআই কোনো সুরাহা করতে পারলো না এই আরজিকর কাণ্ডের। কেন পারছে না, কী কারণে পারছে না, তারই বিরুদ্ধে এবং সমস্ত ছাত্র সমাজ এক হয়ে আমরা চাই দ্রুত তদন্ত শেষ করুন সিবিআই, যে প্রকৃত দোষী তাকে শাস্তি দেখ। এবং আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য এটাই, আমরা দিদির নির্দেশ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে কার্যকর করছি সুকান্ত মহাবিদ্যালয়ের গেটে। আরজিকর কাণ্ডে দোষীদের দ্রুত শাস্তির দাবিতে অবস্থান বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের। শুক্রবার রাজগঞ্জ কলেজের গেটের পাশে অবস্থান বিক্ষোভ করেন তৃণমূলের ছাত্র পরিষদের সদস্য এবং ছাত্রছাত্রীরা। জানা গিয়েছে, আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে লাগাতার আন্দোলনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুক্রবার রাজ্যের সমস্ত কলেজের গেটের সামনে বিক্ষোভে বসার নির্দেশ ছিল। সেই অনুযায়ী বিভিন্ন কলেজের পাশাপাশি রাজগঞ্জ কলেজের গেটের পাশেও অবস্থান বিক্ষোভ করলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্য এবং অন্যান্য পড়ুয়ারা। দোষীদের দ্রুত শাস্তি দেওয়ার দাবি তুলেছেন তারা। এ বিষয়ে রাজগঞ্জ কলেজের টিএমসিপির সদস্য ইয়াসিন আলী কি বললেন, শুনে নিন। আরজিকরের ঘটনায় যতদিন না পর্যন্ত প্রকৃত দোষীকে সাজা দেওয়া হচ্ছে ততদিন এইভাবেই আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এবি নিউজ।
জলপাইগুড়ির পাহাড়পুর, ইন্দিরা গান্ধী কলোনি মোড় সহ বিভিন্ন এলাকায় চোলাই মদের বিরুদ্ধে আবগারি দপ্তরের অভিযান। গোপন সূত্রে খবর পেয়ে জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় অভিযানে নেমেছেন আবগারি দপ্তরের আধিকারিকরা। বেশ কিছু জায়গা থেকে বেআইনি মদ উদ্ধার হয়। এই ধরনের অভিযান লাগাতার চলতে থাকবে, এমনটাই জানিয়েছেন আবগারি দপ্তরের আধিকারিক। আজকে শুধু আমরা এক্সাইজ থেকে প্রতিদিনই এইসব চোলাই মদের জন্য একটা আমরা চেকিং করছি। ওই জন্য আজকে সেটা রুটিনভাবে একটা চেক করতে আসি। এখানে কোন কোন এলাকা চেক করা হলো? আপনার কি বলেন, আমরা এখানে করছি ইন্দিরা কলোনি, তারপর আমরা দাবি স্টেশন এরিয়া যে আছে চত্বর ঘুরে, মানে চোলাই মুক্ত। হ্যাঁ, চোলাই আর এই মদ বিক্রি করা অনলাইসেন্স প্রিমিসিসে বিক্রি হচ্ছে, তো ওই জন্য দেখার জন্য আসছে। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। টোটো নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করতে চলেছে পুরসভা। রেজিস্ট্রেশন পেতে দীর্ঘ লাইনে টোটো চালকরা। অন্ধকারে ডুবে থাকছে রাস্তা, বাড়ছে অসামাজিক কাজের প্রবণতা। রাস্তার পথবাতি সারানোর দাবিতে জোরদার নাগরিক সমাজ। নাবালিকাকে ধর্ষণ করার অভিযুক্তকে 25 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল জলপাইগুড়ি জেলা আদালত। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।